অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গকরী মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পের চরণটির মতো অবস্থা বাংলাদেশের ফুটবল। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ, পয়েন্ট হারালো বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে অনেকটা চাপে রইল বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটিতে বাংলাদেশের পয়েন্ট হারানো কতটা বেদনাদায়ক, এই বিষয়টি নিয়ে দেশের ফুটবল সমর্থক বা ফুটবল লাভার যদি বলি আমি, নিশ্চয়ই ভুল হবে না। আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই ম্যাচটি নিয়ে বা ম্যাচে যে আবেগটা ছিল, এই আবেগে যে প্রাপ্তি জায়গাটা শূন্য বা খালি হাতে ফেরা নিশ্চয়ই ভালো লাগার মতো না। কে শুরু করবেন শুরুতে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ফুটবল, আমরা যারা কৈশোর পেরিয়ে তারুণ্যে চলে এসেছি, আমাদের সবসময় স্বপ্ন ছিল বাংলাদেশের ফুটবল বাংলাদেশের মাটিতে আবার তার প্রাণ ফিরে পাবে। কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা দেখে আসছি যে ক্রিকেটের এই ভরা জোয়ার দেখতে দেখতে ফুটবলটা মনে হয় হারিয়েই যাচ্ছিল। কিন্তু 2025 সালে এসে বাংলাদেশ যখন এএফসি এশিয়ান বাছাই কাপের কোয়ালিফাইং ম্যাচ খেললো, অনেক দিন পর, প্রায় 2006-এর পর প্রথমবার বাংলাদেশ কোনো একটা গ্রুপে পড়েছিল, যে গ্রুপে এএফসির যে 5টা রিজিয়ন আছে, সেই 5টা রিজিয়নের যে মূল যে 3টা রিজিয়ন, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ওই দেশগুলোর বা ওই রিজিয়নের কোনো দল আমাদের ফুটবলে আসেনি, আমাদের এই গ্রুপে আসেনি। বাংলাদেশের ফুটবল, বাংলাদেশ এমন একটা গ্রুপে পড়েছে যে গ্রুপের বাকি 2টা সদস্য হচ্ছে আসিয়ানের সদস্য, হংকং, সিঙ্গাপুর, আর এখানে আমরা আর ভারত। তো আমরা যারা সমর্থক আছি, আমরা যারা ফুটবলটাকে অনেক পছন্দ করি, আমরা ভেবেছিলাম এই ফুটবলটাকে, এই এফসি কোয়ালিফাইং রাউন্ডটাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলের মধ্যে একটা জোয়ার আসবে। শিলংয়ে যখন আমরা ড্র করি তখন আমাদের সম্ভাবনা আরও বেড়ে গেছে। তার পরবর্তীতে গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যখন থেকে শামিদ সোম, ফাহমিদুল, হামজা এবং কিউবা মিচেলের যে আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের যে তরুণ সমাজ, যে তারুণ্য, তারা বিশ্ব ফুটবল বা ইউরোপিয়ান ফুটবল বলি, আমি যদি লা লিগা বলি, আমি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ বলি, সেই জায়গাগুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তারা তাদের মূল ফোকাসের জায়গা, তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভুটানের সঙ্গে যে ম্যাচে যেই 3 জনকে খেলানো হয়েছে, যে 3 জন বাদ পড়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে, অধিনায়ক জামাল ভুঁইয়া বাদ পড়েছেন, ভুটানের সঙ্গে গোল করা সোহেল রানা বাদ পড়েছেন। এই যে পরিবর্তনগুলো আসতেছে বা এই যে ন্যাচারাল যে বিষয়গুলো থাকে আসতেছে, একটা জিনিস টিম ম্যানেজারের কাছ থেকে শুনেছিলাম যে এটা হচ্ছে পপুলার চয়েস টিম। আসলেও কি তাই? কারণ ম্যাচ শেষে কিন্তু কাবরেরা এই প্রশ্নের উত্তর দেননি, এড়িয়ে গিয়েছেন। কে বলবেন? কোচের উপরে ভরসা রাখতে চাই, কারণ একজন কোচই ভালো বুঝতে পারবে যে ওনার টিমটা আসলে কীভাবে ফাংশন করছে এবং প্রতিপক্ষকে ওনার অনুযায়ী আমার যে লাইন আপ সাজানোর কথা সেটা আমি সাজাবো। তো ওই ক্ষেত্রে আমি আমার পয়েন্ট অফ ভিউতে বলতে পারলাম কোচ হয়তো বা ওর পয়েন্ট অফ ভিউতে যেটা করেছে সেটাই ঠিক ছিল। এএফসি এশিয়ান কাপ বাছাই, আমরা 45 বছর পরে বাছাইয়ের একটা মানে যাওয়ার একটা সুযোগ, যেটা আপনি শুরুতে বললেন যে এমন একটা গ্রুপে পড়েছি যে গ্রুপটা কিনা আমাদের জন্য একটা বড় রকমের আশীর্বাদ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। সো ওই জায়গা থেকে আসলে আমরা যেভাবে চিন্তা করেছিলাম, অর্থাৎ ম্যাচের ফাংশনগুলো যেভাবে হবে প্রতিটা পজিশনে বা যেভাবে, সেটা কিন্তু আসলে কার্যকারিতা ছিল না। আমি মনে হয় আপনারা যোগ করবেন আমার সাথে। এই জায়গাটার মধ্যে কি মনে হয় যে আসলে শুধুই যে আসলে কোচ ভালো বুঝেন? নিঃসন্দেহে ইজ দ্য মাস্টার প্ল্যান, নো ডাউট। কিন্তু এরকম একটা সিচুয়েশনে আসলে তার এই মাস্টার প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল কিনা বা এক্সিকিউশন জায়গাতে প্লেয়ারদের কোনো ঘাটতি ছিল কিনা? 6 মাস আগের বাংলাদেশ টিমটা আর বর্তমানে টিমটা অনেক পার্থক্য। আমি তো আগে থেকে ধরি, 6 মাস আগের যেই টিমের কোচ উনি ছিলেন ক্যাবরেরা, তো ওই টিমে আমার নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এরকম কেন খেলোয়াড় শামিদ সোম, হামজারা ছিল না। বাট আমার মনে হয় বর্তমান টিমের যে ওয়েটটা অনেক বেশি। সো আমার কেন জানি মনে হয়, এটা আমি হয়তো ফুটবলের ফ্যান হিসেবে আমারই মনে হয়, জানি না অন্য কারো মনে হয় কি না, যে এই দলের সাথে আসলে এই কোচ কি আসলেই মানে মানানসই কিনা, এটা আমার প্রশ্ন রয়েই যায় আর কি। কারণ আপনার সাথে আমি একমত সম্পূর্ণভাবে যে সোহেল রানাকে কেন বাদ দেওয়া হলো, এটা আমার খেলার মানে প্রথম লাইন আপ দেখে আমার মনে হলো কেন বাদ দেওয়া হলো, যে এই খেলোয়াড়রা ঠিক আগের ম্যাচে গোল স্কোরার, তো তাকে কোন বিবেচনায় আমি বাদ দিলাম, এটা ফ্যানদের কাছে প্রশ্ন রয়ে যায়। তারপরেও কোচ হয়তো কোনো ব্যাখ্যা দিতে পারতো, উনি তেমন কোনো ব্যাখ্যা আমাদের দেয়নি। তো এই জন্য ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে গিয়েছে। এখান থেকে আসলে মুক্তি জায়গাটা কি শুধুমাত্র রাকিবুল বা ইব্রাহিম বা সোহেলকে দিয়ে করতে হবে, নাকি আলটিমেটলি কোচের টেকটিকের জায়গাটা আসলে অনেক বেশি স্ট্রং হতে হবে, প্লেয়ারদের বুঝতে হবে যে কোচ এটা চায়?
না, এটা তো অবশ্যই প্লেয়ারদের বুঝতে হবে, কোচ এটা আছে, আর কোচেরও বুঝতে হবে প্লেয়াররা আমার দলে কী দরকার আর কি। দলের এখন যে বর্তমান যে দলটা আমার মনে হয় যারা মানে ফরেন যারা মানে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা দলে আছে এরা ম্যাক্সিমাম আমি দেখলাম মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার বা এই জোনের খেলোয়াড় বেশি। তো আমার মনে হয় যদি আমরা এখন এই ট্যাকটিক্সে যাই যে নেক্সটে আমরা আরও কিছু খেলোয়াড় আনবো, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন আমাদের মানে নজর দেওয়া উচিত ভালো স্ট্রাইকারের দিকে বা ভালো নাম্বার 9-এর দিকে। নাম্বার 9-এর কথা বলেছেন আপনি, আমি যদি একটু বলি যে রাকিবুলকে যেই পজিশনে খেলানো মানে একদম পুরো ফরওয়ার্ডিং স্ট্রাইকিংয়ে যেই পজিশনে খেলানো হচ্ছে, কালকের ফরমেশন দেখে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি একটু বলি সেটা হচ্ছে যে একেবারেই মানে আমার কাছে যখন স্কোয়াড আসে এবং প্রথম 5-10 মিনিট 10-15 মিনিট যাওয়ার পর যখন আমি মনে হলো যে আমি আসলে ফুটবলে কিছু বুঝি না, এটা আমার মনে হয়েছিল। এই জন্যই মনে হয়েছিল যে আমি রাকিবুলকে আমি যেই পজিশনে দেখছি এবং যেইভাবে ওয়াইড স্পেসে তাকে আমি খেলতে দেখি বা দেখেছি ভুটানের সঙ্গে বা আগে ম্যাচগুলোতে, কালকে তাকে দেখানো হয়েছিল সে খুব সংকুচিত হয়ে খেলছে বা তাকে খুব সংকুচিত করা হয়েছে। আপনার সাথে আমি এই জন্য অ্যাড করতে চাই যে আমার হয়তো বা দেশ থেকে বা দেশের বাইরে যেখানেই হোক আমাদের বা কোচের ট্যাকটিক্সে নাম্বার 9 বা এই অ্যাটাকিং মিডফিল্ডার না, আমরা চাচ্ছি সেন্ট্রাল ফরওয়ার্ড অথবা প্রপার স্ট্রাইকার। আমরা অ্যাটাকিং মিড দিয়ে আমরা এখন সেই ওল্ড স্টাইলের ইতালিয়ান লিগের মতো খেলা এখন আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন ওই ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা বুন্দেস লিগের মতো একটু আমরা মানে লং পাসে ফাস্ট ফুটবল খেলতে চাই আর কি। আর যেহেতু সবাই ইউরোপিয়ান এটা ম্যাক্সিমামই, তো এরা আসলে অভ্যস্ত। শুধুই কি কোচ পরিবর্তন থেকেই কি পুরো ফুটবলের রেজাল্ট বা ফরমেশন পরিবর্তন হওয়ার সুযোগ আছে? আপনি একটা খুব ভালো পয়েন্ট মেনশন করছেন। মাঠের খেলা 90 মিনিট আর মাঠের বাইরের খেলা 9,000 মিনিট বা 9 লক্ষ মিনিট বা 9 কোটি মিনিট। আপনি কি দেখেন যে এই যে 10 তারিখের যে ম্যাচটা, এই ম্যাচটা আমাদের জন্য ডু অর ডাই ছিল। যদি কালকে আমরা জয়লাভ করতে পারতাম আমরা এই গ্রুপের প্রথমে চলে যেতাম। তারপরে আমাদের হোমে 2টা ম্যাচ, যেহেতু আমরা অ্যাওয়েতে একটা ম্যাচ খেলেছি আমাদের অ্যাওয়েতে 2টা ম্যাচ, তারপরে আমরা একটা ব্যালেন্স পজিশনে থাকতাম। কিন্তু আপনি যদি দেখেন আমরা এই ম্যাচটাকে কেন্দ্র করে আমরা অলমোস্ট 2.5 মাস সময় পেয়েছি। এই 2.5 মাসের সময়ের মধ্যে যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তা, যারা ফুটবলের থিঙ্কার, তারা কি আদৌ কোনো ভালো কোনো পরিকল্পনা করেছে? যদি ভালো কোনো পরিকল্পনাই করতো আমি কেন ভুটানের সাথে খেলবো? আমার ওই সময়ের যে প্রস্তুতিটা, আমার সেই প্রস্তুতিটা দরকার ছিল এমন কোনো টিমের সাথে খেলা, এমন কোনো প্রতিপক্ষের সাথে খেলা যেখানে যে আমি আমার ল্যাকেজগুলো দেখব। হ্যাঁ, আমার এখানে সমস্যা। আরেকটা ব্যাপারের সমস্যা, আমার এই টিমটা যেহেতু অনেকের কথা রেস ধরে বলছে 6 মাস আগের আমার যে টিম ছিল বর্তমানে যে টিমটা ছিল একরকম টিম না। আমাকে এখানে একটা সিনক্রোনাইজেশনের ব্যাপার ছিল। আমি আসলে হামজা থেকে কী চাচ্ছি, আমি আসলে ফামিদুল থেকে কী চাচ্ছি, সেটার সাথে আমার যারা লোকাল খেলা আছে তাদের কোলাবোরেশনটা কী। এটা আমি যদি ভুটানের জায়গায় যদি আরেকটু ভালো কোন প্রতিপক্ষ পেতাম, আমি যা ধরলাম যে মধ্যপ্রাচ্যের জর্ডান, ওমান, আরব আমিরাত, এই টাইপের কোনো একজন প্রতিপক্ষ পেতাম, তখন কিন্তু ওই খেলায় আমরা একটা সিনিয়র ক্রিয়েট করতাম, যেটা আমরা গতকালকে সিঙ্গাপুরের ম্যাচে দেখছি। মানে আলটিমেটলি মাঠের জৌলুস দেখানো, টিকিটিংয়ের ব্যবস্থা বলেন, মানে একটা ম্যাচ আয়োজক হিসাবে তারা যে জায়গা করেছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু তারা রং ছড়ানোর চেষ্টা করেছে যে বাংলাদেশের বিগ ম্যাচ ঢাকা স্টেডিয়ামে, নতুন রূপে ঢাকা স্টেডিয়াম, হামজা, ফামিদুল, শামিদ সোম ওনাদেরকে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করে তারা একটা বড় রকমের প্রচারণা পেয়েছে। বিষয়টা যদি এরকমই হয় তাহলে আমি মাঠের লড়াই, আমার তো দরকার রেজাল্ট। বিজ্ঞাপন আর বিপণন, প্রমোশন, এইটা আমি যদি বলি আমার অর্গানাইজেশনাল, যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্সের এক্সপার্ট, আমি এই জায়গাতে বলি এইটা আমার একটা টুলস। এর বাইরে আমার অর্গানোগ্রামের আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমি যদি বাফুফের কথা চিন্তা করি, বাফুফের কম্পিটিশন টিম আছে, ন্যাশনাল ম্যানেজমেন্ট টিম আছে, তারা কি আদৌ এই ম্যাচটাকে নিয়ে কোনো একটা ব্লু প্রিন্ট করছে যে এই ম্যাচটা আমি কীভাবে সাস্টেনেবলভাবে আমার ফুটবলটাকে আমি আগেই নিব? আপনি শুধু প্রমোশন চিন্তা করতেছেন, প্রমোশনের বাইরে আপনার যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, আপনার যে ফুটবল, আপনি ফামিদুল আনলেন, আপনি হামজা আনলেন, আপনি শামিদ সোম আনলেন, আপনি কিউবা মিচেল আছেন, তাদের সাথে আমাদের যারা লোকাল আছে তাদের ব্লেন্ডিং করতে হবে। তো আপনি কি তাকে শুধুমাত্র 6টা ম্যাচের জন্য চিন্তা করলে হবে না? আপনি কি যদি লং টার্ম সার্ভিস পেতে হয়, আমি কি সেই রকমের সিস্টেম আমার দেশের ফুটবলের, আমার দেশের লিগ কাঠামোতে, আমার দেশের একাডেমি কাঠামোতে বা আমাদের বাফুফের যারা এলিট একাডেমি, কোনো কাঠামোতে সেই টাইপের টপ নচ কোনো ব্যবস্থা আমি করেছি? আমি তো বলবো একজন সমর্থক হিসেবে, একজন ফ্যান হিসেবে দেশের ফুটবলের খোঁজখবর রাখি, সেই জায়গা থেকে বলবো একদমই না। কুইক রেজাল্টের মধ্যে আমাদের তো আসলে সেই ক্যালকুলেশনের জায়গাটা নাই, যেখানে কিনা আমরা একটা সময় বলেছিলাম যে 2022 ওয়ার্ল্ড কাপ খেলা আমাদের লক্ষ্য, হাস্যরসের সৃষ্টি হয়েছিল, সেইটা পার হয়ে গেল। 26 ওয়ার্ল্ড কাপও আসা শেষ, এখন AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার একটা আশা আমাদের কিছুটা আছে। আমি বলছি না যে একেবারেই শেষ, কিছুটা আছে, বলা যায় না বাকি যে 4টা হোমে না ম্যাচ 4টাতে আমরা সেই লেভেলের রেজাল্ট করে আমরা যেতে হবে, কারণ আমাদের গোল ডিফারেন্স মাত্র 1 পয়েন্ট, আবার পয়েন্টও 1।
ম্যাচ সব কিছু আমরা এখন ওয়ানই আছে, আমরা ওয়ানও হয়ে যেতে পারি আমরা। তো এই জায়গা থেকে আসলে আমাদের ওই কুইক রেজাল্টের জন্য কুইক ফরমেশনটা কী হওয়া উচিত? মাঠের ফুটবলের টেকনিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে মাঠের বাইরে অর্গানাইজেশনাল যে টেকনিক্যাল পার্ট। আপনি যদি বারবারই বলতেছেন আমাদের এই মুহূর্তে স্পন্সরের অভাব নেই, আমরা আমাদের প্রযুক্তিগত দিক থেকে গতকালকে প্রথমবার আমরা দেখেছি রোবোটিক ক্যামেরা, কিন্তু আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে আমাদের একটা ভালো পরিকল্পনা। আমি যদি একটা কুইক রেজাল্টের জন্য চাই, সেই জন্য আমাকে একটা ইন্টেনসিভ একটা প্রজেক্ট নিতে হবে। আমরা এই মানে তথাগতিত বা গদবাদা যে ফুটবল ম্যানেজমেন্ট কমিটি একটা মানে ইন্টারন্যাশনাল ম্যাচের আগে 10 দিন 15 দিন, আমি এই ফর্মুলাতে জিতে যাচ্ছি না। আমার দরকার একবার স্পেসিফিকভাবে আপনি 6 মাস 3 মাস প্রয়োজনে 1 মাস করে সেটাকে আপনি উইকলি ভাগ করেন, সেখানে যারা টেকনিক্যাল পার্সন তাদের টেকনিক্যাল কাজগুলো করুক। সেখানে আপনি জানেন যে মডার্ন ফুটবলে এখন শুধুমাত্র মাঠের ফুটবল না, এখানে স্ট্র্যাটেজির ব্যাপার আছে, ফিজিক্যাল মেডিসিনের ব্যাপার আছে, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, নিউট্রিশনের ব্যাপার আছে, টেকনিক্যাল অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। ফুটবল অনেকটাই এখন কাটাছেড়ার মধ্যে চলে এসেছে। সবাই এখন ফুটবল খেলার আগে ভিডিও অ্যানালিসিসের গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট। এটা তো গেলো টেকনিক্যাল পার্ট। আবার ফুটবলের বাইরে যারা আছে, ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি, তাদের উচিত হচ্ছে এদিকে কীভাবে তদারক করা যায়, এদের সাথে বাকি যারা স্টেক হোল্ডার আছে, কম্পিটিশন কমিটি, মার্কেটিং কমিটি, প্রফেশনাল লিগ কমিটি, সবাইকে নিয়ে একটা সমন্বিত এক্সক্লুসিভ প্রজেক্ট কর। এই প্রজেক্টের মধ্যে আমরা স্পেসিফিক কার কোনটা দায়িত্ব একটা দলকে তৈরি করার জন্য বেস্ট, আমি সামনে একটা রোল মডেল সেট করি। এই রোল মডেলকে ফলো করে ডে বাই ডে 15 দিন পর পর 30 দিন পর পর আমরা এটা রিপোর্ট নিই, সেই রিপোর্টকে পর্যালোচনা করে প্রয়োজনে যারা কোচ, যেহেতু সব কিছু কোচ বা টিমে তো শুধু কোচ না, কোচের বাইরে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, ফিজিও আছে, তাদের থেকে আমরা রিপোর্টগুলো নিই। আমাদের আসলে কী পরিমাণ ইমপ্রুভমেন্ট আসছে সেটাকে আমরা ডে বাই ডে, উইকলি, মান্থলি আমরা সেভাবে করলে আমরা একটা দল তৈরি করতে পারবো। এই জার্সিটা ধারণ করি অনেকটা স্বপ্ন নিয়ে, যে আসলে দিন শেষে হয়তো আজকে যদি বাংলাদেশ জিততো, আজকের এখানে আমাদের আশাটা আরও অনেক বেশি আনন্দের হতো আর কি। তো আসলে কুইক রেজাল্টের জন্য আমার মনে হয় যে আসলে এখন যেহেতু আমাদের দলের অন্যান্য যে খেলোয়াড়রা এরা মোটামুটি সবাই অভ্যস্ত, মানে বিভিন্ন লিগে খেলছে, তো এদের নিয়ে আসলে কুইক রেজাল্ট করা আই থিঙ্ক পসিবল, মানে ভেরি মানে ওয়েল পসিবল আর কি। তো এর জন্য সবচেয়ে প্রথম দরকার আমার মনে হচ্ছে যে আর একটু ইন্টিগ্রেশন দরকার, হয়তো বা ক্যাম্পগুলো আর একটু যদি আগে করা যায়। 92 মিনিটে যে সুযোগটা ছিল, যে পেনাল্টিটা ফাহিমের, একদম পরিষ্কার, মানে পেনাল্টির ব্যাখ্যাটা হয়তো বা চেঞ্জ হইতে পারে বা হওয়া উচিত কিনা, মানে এরকম একটা পেনাল্টি কিভাবে রেফারি না দেয়, রেফারি যখন ম্যাচটা আবার রিপিট দেখবে কিংবা তার কাছে একটা রিপোর্ট যাবে, তাই না, বা 3টা রিপোর্ট জমা দিবেন। সো তার মধ্যে কি কোনো ইগুয়েটিক একটা বিষয় কাজ করবে যে আমি কি করলাম? সোশ্যাল মিডিয়ায় এমন নিউজ পেলাম যে বাংলাদেশের ফ্যানরা যে ওর সোশ্যাল মিডিয়া গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে এবং উনি বাধ্য হয়েছে প্রোফাইলটা লক করার জন্য। তো সেই বিষয়ে যাব না। এই বিষয়ের ক্ষেত্রে আমার সাজেশন বা আমার উপলব্ধি হলো, যদি আমরা ইউরোপিয়ান স্টাইলের মতো ভিআর সিস্টেম যদি ইন্টিগ্রেট করতে পারি এইসব খেলাগুলোর মধ্যে, বিকজ এগুলো আমাদের কোয়ালিফাইং গেম, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এবং একটা ডিসিশন আমরা দেখেছি কালকে, যে পেনাল্টি ডিসিশনটা, এই পেনাল্টি ডিসিশন আমাদের কিন্তু 2টা পয়েন্ট কস্ট খেয়েছে। তো এই ক্ষেত্রে যদি সেরকম প্রযুক্তিগত উন্নতি যদি আমরা করতে পারি, জায়গা থাকে, সেক্ষেত্রে অবশ্যই বলবো করা উচিত। 4 মাস পরে আবার বাংলাদেশ ফুটবল ফিরবে ঢাকার মাঠে, আরও ম্যাচ খেলবে, হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে। আমাদের জাতীয় স্টুডেন্ট এত সুন্দর, আমি চাইলে একটা প্রি সিজনিং টুর্নামেন্টে করতে পারে, যেটা আপনি গত বছরে সিঙ্গাপুর যে টুর্নামেন্টটা হয়েছে, অসাধারণ টুর্নামেন্ট। আমরা যদি এই টাইমে, যেহেতু আমাদের হামজা আছে, ওইদিকে সামিত সোম আছে, আমাদের যদি ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, ওদেরকে দ্বারা বা এজেন্টদের দ্বারা আমরা যদি কোনো ক্লাবকে নিয়ে আসতে পারি, 2টা বা 3টা ক্লাব বা আমাদের দলের সাথে খেলুক, অসাধারণ একটা ভাইব তৈরি হবে। বাংলাদেশের ফুটবল আমি মনে করি আরও 5 বছর এগিয়ে যাবে যদি এরকম আমরা একটা প্রি সিজনিং টুর্নামেন্ট করতে পারি, আর যার ইম্প্যাক্ট পড়বে অক্টোবর মাসে। নিঃসন্দেহে আপনাদের এই সাজেশন বাফুফে আশা করি গ্রহণ করবে এবং দেশের ফুটবলে যেই সম্ভাবনাটা আছে এবং যেই রং ছড়িয়েছে সেটা যেন আরও সামনে এগিয়ে যাক। আপনাদের অসংখ্য ধন্যবাদ দীপ্ত টিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, যে বিষয়টি থাকে যে ফুটবল নিয়ে মানুষের মাতামাতি, ফুটবল নিয়ে মানুষের ভালোবাসা, ফুটবল নিয়ে মানুষের আবেগ, সেই আবেগটা যেন সবসময় আরও উপরে উঠুক, রং ছড়ানো, বদলে যাওয়ায় ফুটবল যেন আরও উপরের দিকে যায়, তেমনটাই সবার আশা। অক্টোবরে বাংলাদেশ আবারও ফিরবে মাঠে লাল সবুজ জার্সিতে, তবে ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসুক, ফুটবলের উন্নতিটা আরও উপরের দিকে যাক, সেইটাই আমরা আশা করি, তেমনটাই আমরা কামনা করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে স্পোর্টস আড্ডা অনুষ্ঠানটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।